ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই চ্যানেল ভূদেব হেয়ার। আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আমরা রিসেন্টলি প্যাডাগজিক্যাল কোয়েশ্চেন্স আলোচনা করছি সামনে আগত সিটেড এক্সামকে সামনে রেখে। সো আমাদের আজকে বুঝতে হবে মানে আজকে আমরা ইংরেজির উপর প্যাডাগজিক্যাল কোয়েশ্চেন্স আলোচনা করব। ঠিক আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন্স আমরা ধরে ধরে আলোচনা করে করে যাব এবং তার সম্পর্কে যতটা প্রাসঙ্গিক বক্তব্য রাখা যায়, সেটা সম্পর্কে যতটা কনসেপ্ট ক্লিয়ার করানো যায় আমি আমার মতো করে চেষ্টা করব। ওকে, সো থ্যাংক ইউ। চলো শুরু করছি। প্রথম প্রশ্ন বলেছে, দেখো, আউট অফ দ্য 4 ল্যাঙ্গুয়েজ স্কিল হুইচ অফ দ্য ফলোইং ইজ রিসেপটিভ স্কিল। প্রথম কথা বলি, আমাদের চারখানা স্কিল রয়েছে। একটা হচ্ছে স্পিকিং স্কিল, সর্বপ্রথম হচ্ছে লিসনিং স্কিল, আগে শোনো। সর্বপ্রথম হচ্ছে কি লিসনিং স্কিল, আগে শোনো। তারপর কি করবে গো, তারপর হচ্ছে রিডিং স্কিল। লিসনিং স্কিল, রিডিং স্কিল, স্পিকিং স্কিল আর হচ্ছে রাইটিং স্কিল। যাই হোক, স্পিকিংটা আগে হতো। লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। তো দেখো, লিসনিং মানে শোনা। আমি আমার কান দিয়ে কিছু শুনছি, দ্যাট মিনস আমি আমার ভেতরে, শরীরের ভেতরে ঢোকাচ্ছি। রিডিং মানে কি, পড়ছি, জ্ঞান অর্জন করছি, সেটাও আমি আমার শরীরের মধ্যে ঢোকাচ্ছি। স্পিকিং, বলছি, আমি আমার শরীর থেকে বের করছি, তবেই তো আমি কাউকে বলতে পারছি। এবং রাইটিং, আমি আমার হাতে লিখছি, মানে এটা আমি বাইরে প্রকাশ করছি। তাহলে দেখো, দু ধরনের স্কিল হয়, আমি এখানে আলোচনা করে দিচ্ছি। একটা হয় রিসেপটিভ আর একটা হয় প্রোডাক্টিভ। দুটোই আমি বলে দিচ্ছি সংক্ষেপে, কোনো চিন্তা নাই। রিসেপটিভ স্কিল মানে এই চারখানা স্কিলের মধ্যে যে দুটো স্কিলের থ্রু আমরা জ্ঞান, নলেজ আমাদের শরীরের মধ্যে ঢোকায়, অর্জন করি, সেটাকে বলছি রিসেপটিভ স্কিল। প্রোডাক্টিভ মানে হচ্ছে আমাদের মধ্যেকার জ্ঞানটা যেটা থ্রু আমরা এক্সপ্রেস করি। তাহলে দেখো, যদি আমরা বলি, স্পিকিং, কাউকে কিছু বলছি, বা ধরো রাইটিং, বলা আর লেখা তো একই জিনিস, এটা শুধু মাধ্যমটা আলাদা। এটা মুখে বলছি, এটা হাতে লিখছি। এই দুটো হচ্ছে প্রোডাক্টিভ স্কিল, কারণ এই দুটোর থ্রু আমরা এক্সপ্রেস করছি। ওয়ারেজ রিসেপটিভ স্কিল কোনটা? লিসনিং, শুনছি, কেউ কিছু বলছে শুনছি, আর রিডিং, পড়ছি। এই দুটো হচ্ছে রিসেপটিভ স্কিল। কারণ এই লিসনিং, শোনা এবং পড়ার মাধ্যমে আমরা বুঝতে পারছি কিছু, আমাদের শরীরের মধ্যে অর্জন করছি, সেই জন্য এটা হচ্ছে ঢোকাচ্ছি, সেই জন্য এটা হচ্ছে, এই দুটো হচ্ছে রিসেপটিভ। তাহলে আউট অফ দ্য, এবার আমাকে ভিডিওটা পজ করে সবাই ফার্স্ট কোশ্চেনটা আনসার করো তো। আউট অফ দ্য 4 ল্যাঙ্গুয়েজ স্কিল হুইচ অফ দ্য ফলোইং ইজ রিসেপটিভ। এইটার মধ্যে কোনটা রিসেপটিভ? রিসেপটিভ করা মানে কি, মানে জ্ঞানটা অর্জন করছি, নট প্রোডাক্টিভ। স্পিকিং, দেখো, স্পিকিং মানে বলছি, প্রোডাক্ট, এক্সপ্রেস করছি, অপশনে হবে না। রিডিং, রাইটিং, রিডিংটা হবে। রাইটিং মানেও দেখো, স্পিকিং আর রাইটিং মনে রাখবে একই ব্যাপার, শুধু পন্থাটা আলাদা। স্পিকিং মানে মুখে বলছি, রাইটিং মানে হাতে লিখছি। তাহলে এখানে রিডিং হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। আশা করছি আমি বোঝাতে পারলাম কোনটা লিসনিং স্কিল, কোনটা রিসেপটিভ স্কিল, কোনটা প্রোডাক্টিভ স্কিল, এবং কেন লিসনিং স্কিল, আবার লিসনিং বলছি, কেন কোনটা রিসেপটিভ, কোনটা প্রোডাক্টিভ। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন, ইফ এ স্টুডেন্ট কমিটস মিস্টেক ডিউরিং কমিউনিকেশন অ্যাজ এ টিচার ইউ উইল। কমিউনিকেট করার সময়, ধরো একজন টিচার একজন স্টুডেন্ট ক্লাসরুমে কমিউনিকেট করছে, বা একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্টের সাথে কমিউনিকেট করছে, এবং সেখানে কমিটস মিস্টেক, কিছু ভুল করে বসলো স্টুডেন্টটা। অ্যাজ এ টিচার হোয়াট ক্যান ইউ ডু? আপনি কি করতে পারেন? নেগলেক্ট দ্য এরর? কখনোই নেগলেক্ট করতে পারবে না। হাইলাইট দ্য এরর, খুব বেশি করে হাইলাইট করবে, সেটাও করা যাবে না, তাহলে ও ডিমোটিভেটেড ফিল করবে। ক্ল্যারিফাই দ্য এরর, কারেক্ট দ্য এরর, গিভিং এমফেসিস এন্ড এক্সাম্পল। এইটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। কারেক্ট দ্য এরর, তুমি সেই ভুলটা ঠিক করে দেবে, গিভিং এমফেসিস এন্ড এক্সাম্পল, জোর দিয়ে, অর্থাৎ গুরুত্ব সহকারে তুমি সেটা বোঝাবে, কারেক্ট করে দেবে, কারেকশন করে দেবে, এন্ড এক্সাম্পল, উদাহরণ দিয়ে। যখনই এক্সাম্পল ব্যাপারটা চলে এলো, এই অপশনটা হওয়ার চান্স 100%, কারণ উদাহরণ দিয়ে কেউ সব থেকে ভালো, সব থেকে বেশি বুঝতে পারে। ওকে, চলো পরের প্রশ্ন। দ্য চিলড্রেন অ্যাকিউয়ার নলেজ থ্রু। দ্য চিলড্রেন অ্যাকিউয়ার নলেজ, আমরা লার্নিং, ইংরেজিতে লার্নিং আর একুইজিশন, এটা তো খুব ভালো করে ডিটেলে পড়েছি, এদের মধ্যে ডিফারেন্সেস কি সেগুলো আলোচনা করেছি। তো এখানে আমরা যেটা ডিফারেন্সে পড়তাম না, একটা হচ্ছে কনসিয়াস প্রসেস, একটা হচ্ছে সাবকনসিয়াস প্রসেস, সেখান থেকে আমরা এখানে অ্যান্সার পেয়ে যাবো। অ্যাকুয়ার মানে কি?
অ্যাকুয়ার মানে হচ্ছে ও শিখছে। অ্যাকুয়ার লার্নিং মানে কি হয়, লার্নিং সব সময় হয় কি হয়, একটা কি বলবো ওটাকে, তুমি কোনো কিছু অ্যাকুয়ার করছো, নলেজ, তো এটা সব সময় তোমাকে অ্যাকুয়ার করার জন্য কি করতে হবে বলো না, কনসিয়াস হতে হবে। ঠিক আছে, অ্যাকুয়ার করার জন্য তোমাকে কনসিয়াস হতে হবে, সচেতন না হলে তুমি অ্যাকুয়ার করতে পারবে না। ঠিক আছে, সচেতন না হলে তুমি, দেখো আনকনসিয়াস হবে না, সাবকনসিয়াস প্রসেস, অবচেতন মনে সাবকনসিয়াসও তো, আচ্ছা এটা সাবকনসিয়াসই হবে। ঠিক আছে, এটা হচ্ছে সাবকনসিয়াস প্রসেস। লার্নিং হচ্ছে একটা কনসিয়াস প্রসেস, কারণ তুমি সচেতন না হলে শিখতে পারবে না। ঠিক আছে, আচ্ছা এই কোশ্চেনটা নিয়ে আমার একটা সাসপেক্ট রয়েছে, আমি পরের সেশনে আমি এটা বা কমেন্টে পিন করে দেবো অ্যাকচুয়াল অ্যান্সারটা উইথ এক্সপ্লেনেশন কেন হচ্ছে, এবং পরের সেশনে আমি এই কোশ্চেনটা নিয়ে ব্যাপারটা আগে বুঝিয়ে দেবো, তারপর নেক্সট গুলো আলোচনা করব। ঠিক আছে, তো আমার এখনো পর্যন্ত যতটা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে এটা হচ্ছে একটা সাবকনসিয়াস প্রসেসই মনে হচ্ছে। ঠিক আছে, বাট আমি আলোচনা করে দেব। ওকে, লার্নিং ল্যাঙ্গুয়েজ ইজ নেসেসারি টু হ্যাভ, লার্নিং ল্যাঙ্গুয়েজ শিখছো, তাহলে নেসেসারি টু হ্যাভ কি থাকতে হবে, রাইটিং স্কিল থাকতে হবে, রিডিং স্কিল থাকতে হবে, স্পিকিং স্কিল থাকতে হবে, অল অফ দ্য অ্যাবাভ, সব প্রত্যেকটা স্কিল। লার্ন করা মানে কি, তুমি একটা মোটরসাইকেল চালাতে শিখছো, তাহলে যখন আপ পাবে, আপে কিভাবে গাড়িটা বন্ধ না হয় তুমি স্মুথলি পেরিয়ে যেতে পারো সেটাও শিখতে হবে। ডাউন আছে, খাল আছে, রোড আছে, অন্য রাস্তা আছে, গ্রামের কাঁচা রাস্তা আছে, আপ ডাউন আছে, কিভাবে চালাবে প্রপারলি শিখলে তবেই তো বলবো যে তুমি মোটরসাইকেল চালানো শিখলে। এভাবেও বলতে শিখছো মানে তোমাকে রাইটিং স্কিলও শিখতে হবে। লার্নিং ল্যাঙ্গুয়েজ শিখছো মানে কিভাবে লিখতেও শিখতে হবে, বলতেও শিখতে হবে, পড়তেও শিখতে হবে, তবে আমি বলবো হ্যাঁ তুমি লার্নিং ল্যাঙ্গুয়েজ লার্ন করতে পেরেছো। ওকে, তাহলে অল অফ দ্য অ্যাবাভ। পরের প্রশ্ন, হোমওয়ার্ক শুড বি অ্যাসাইড অন দ্য বেসিস অফ, এই যে আমরা বাড়ির কাজ দিই, স্টুডেন্টদেরকে বাড়ির কাজ দিই, বা আমরাও যখন স্টুডেন্ট ছিলাম আমাদের টিচাররা আমাদেরকে বাড়ির কাজ দিতেন, তাই তো কিসের রেসপেক্ট এটা দেওয়া হয় বলো তো, হোমওয়ার্ক শুড বি অ্যাসাইন্ড অন দ্য বেসিস অফ কিসের রেসপেক্টে, হোয়াট ইজ ইয়েট টু বি টট, যেটা নেক্সট পড়ানো হবে, যেটা আমি জানি না, যেটা আমাকে এখনো পড়ানোই হয়নি, সেটার বেসিসে হোমওয়ার্ক কেন দেওয়া হয়। হোয়াট হ্যাড বিন টট লং এগো, যেটা অনেক আগে পড়ানো হয়েছে সেটা না, অনেক আগে যেটা পড়ানো হয়েছে সেটা ভুলেও গেছি আমরা, সুতরাং ওটাও হোম টাস্ক দেওয়া যাবে না। হোয়াট হ্যাজ অলরেডি বিন টট ইন দ্য ক্লাস, হ্যাঁ হোয়াট যেটা এখন পড়ানো হলো, হোয়াট হ্যাজ অলরেডি বিন টট, দেখো বিন আছে, হ্যাজ বিন আছে, পড়ানো হইয়াছে রিসেন্টলি ইন দ্য ক্লাস, সেটা নিয়ে হোম টাস্ক দেবে নাকি হোয়াট ডেমনস্ট্রেটিভ উইদাউট এক্সাম্পল যেটা পড়ানো হয়নি সেটা, উইদাউট এক্সাম্পল পড়ানো হয়নি মানে ভালো করে বোঝানো হয়নি, উদাহরণ দেওয়া হয়নি মানে ভালো করে বোঝানো হয়নি, সেটা নিয়ে বাড়ির কাছে দেওয়ার কোনো মানেই হয় না। ঠিক আছে, নেক্সট, হোয়াট উইল ইউ ডু ইফ এনি স্টুডেন্ট অ্যাডপ্ট আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন হল, এটা তো এখন ন্যাচারাল একটা প্রসেস হয়ে গেছে যে এক্সামিনেশন হলে চিটিং করা, আনফেয়ার মিনস অ্যাকসেপ্ট করা। তো দেখো এজ এ টিচার তুমি কি করবে, যে যদি কাউকে দেখলে যে আনফেয়ার মিনস ফলো করছে, অ্যাডপ্ট করেছে, কি করবে, আই শ্যাল ড্রাইভ দ্য স্টুডেন্ট আউট অফ দ্য এক্সামিনেশন হল, না এটা তো রুড হয়ে গেলে তুমি। আই শ্যাল মেক হিম আন্ডারস্ট্যান্ড নট টু অ্যাডপ্ট ডিসঅনেস্ট মিনস, হ্যাঁ তুমি ওকে বোঝানোর চেষ্টা করবে যে এই সমস্ত ডিসঅনেস্ট মিনস গুলো ফলো করা উচিত না, বড় হতে পারবে না, এগুলো ভালো জিনিস না। আই শ্যাল কল দ্য গার্ডিয়ান, আবার বললাম গার্ডিয়ানের খেয়ে কাজ নেই, যে স্কুলের সমস্যা মেটাতে আসতেই থাকবে, নান অফ দ্য অ্যাবাভ তো হবে না। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আই শ্যাল মেক হিম আন্ডারস্ট্যান্ড নট টু অ্যাডপ্ট ডিসঅনেস্ট মিনস, তাকে বোঝাতে হবে যে দেখো বাবু এগুলো ভালো বুদ্ধি না, ভালো করে পড়াশুনো করো, এগুলো পড়লে বড় হতে পারবে না, কেউ তোমাকে ভালো ছেলে বলবে না। ঠিক আছে, নেক্সট, ইফ এ স্টুডেন্ট ইজ উইক ইন এনি সাবজেক্ট হোয়াট উইল বি ইয়োর ডিউটি অ্যাজ এ টিচার, কোন একটা পার্টিকুলার স্টুডেন্ট যদি কোনো সাবজেক্টে উইক থাকে, দুর্বল থাকে, অ্যাজ এ টিচার তুমি কি করবে। আমি চিরকাল অঙ্কে উইক ছিলাম, বাট
সমাজ ব্যবস্থা বা এই যে বলা হয় না একজন টিচারের কি করা উচিত, এই ব্যবস্থাগুলো কখনো পাইনি। যে আমি অঙ্কে দুর্বল, আমার জন্য স্পেশাল অ্যাটেনশন দেওয়া হচ্ছে, এগুলো শুনতে ভাল লাগে, প্যাডাগজিক্যাল কোশ্চেন সলভ করতে ভাল লাগে, বাট এগুলো করা হয় না খুব একটা। So if a student is weak in any subject, what will be your duty? To commit the subject to memory, তাকে মুখস্থ করতে বলবে, মেমোরাইজ করতে বলবে। এটা হচ্ছে সব থেকে প্রধান শত্রু স্টুডেন্টদের, এই মুখস্থ বিদ্যা। To ask to score high marks in other subject, বলবে এটা বাদ দাও বাবু, অন্য সাবজেক্টগুলোতে বেশি স্কোর করো, তোমার অ্যাভারেজ নাম্বারটা ঠিকঠাক হবে, কখনোই না। To prepare answer for probable questions, এই কোশ্চেনগুলো আসতে পারে, তুমি তার জন্য একটা প্রিভিয়াস একটা প্রিপারেশন নিয়ে রাখো না। টু অ্যারোজ ইন্টারেস্ট রিগার্ডিং দিস সাবজেক্ট, হ্যাঁ তার মধ্যে আগ্রহ তৈরি করতে হবে রিগার্ডিং দিস সাবজেক্ট, এই বিষয়টার প্রতি। ইতিহাস, কারো সাল মুখস্থ করতে ভাল লাগে না, পড়তে ভাল লাগে না, আরে ভাই ইতিহাসটা যদি ভালো করে দেখো, ইতিহাসটা কি, ইতিহাস হচ্ছে একটা ঘটনা, সমাজকে নিয়ে ঘটনা। এই যে ইতিহাসে পরের পর বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ, সিন্ধু সভ্যতা, কেন এগুলো সময় অনুসারে ডিমার্কেট করা হচ্ছে, একটা জিনিস সবসময় বুঝবে, সোসাইটাল চেঞ্জেসের জন্য। সোসাইটি চেঞ্জ হচ্ছে। যদি পুরনো পাথরের যুগ থেকে যদি একবারে 1947 পর্যন্ত একই ধরনের ব্যবস্থা থেকে থাকতো, তাহলে ইতিহাস আমাদের এত করে আলাদা করে পড়তে হতো না। বাট তুমি সময়ের সাথে সাথে, ডিউরেশনের সাথে সাথে দেখো মানুষ কিভাবে পুরনো পাথরের যুগ থেকে মধ্য পাথরের যুগ, তাদের মধ্যে অস্ত্রের উন্নতি ঘটলো, নতুন পাথরের যুগ অস্ত্র বেটার হলো। সে তুলনায় সিন্ধু সভ্যতায় যদি যাও, সিন্ধু সভ্যতাতে দেখো অস্ত্র এত ধারালোতে তারা চাষবাস করতে জানছে। সিন্ধু সভ্যতার জীবন, যে নগর পরিকল্পনাগুলো দেখো, সেখানকার মেয়েরা তখন অলংকার ব্যবহার করতো, ইনফ্যাক্ট লিপস্টিক ইউজ করতো, তাহলে কত উন্নত ছিল। তাহলে এই যে সোসাইটিটা একটার পর একটা চেঞ্জ হয়ে যায়, এমন না সোসাইটি সবসময় গ্রো করেছে, কোথাও আবার সোসাইটি প্রিভিয়াসের থেকে মানে কি বলবো ক্ষতিগ্রস্ত হয়েছে, বাট সেটা আবার রিকভার করে সামনের দিকে এগিয়ে গেছে। সেটাই তো হিউম্যান সিভিলাইজেশন। তো সেই জন্য আমি কি করব, ইতিহাসের প্রতি ইন্টারেস্ট তৈরি করাবো স্টুডেন্টদের, যে ইতিহাস আর কিচ্ছু না, ইতিহাস সহজ জিনিস, এ সময় সমাজে এটা ছিল, পরবর্তী সমাজে এটা হয়েছে, তোমাকে যে সেটাই মনে রাখতে হবে। এবার সমাজ বলতে গেলে কতগুলো জিনিস চলে আসে, অর্থনৈতিক জিনিস চলে আসে, রাজনৈতিক জিনিস চলে আসে, সামাজিক জীবন চলে আসে, ধর্মীয় জীবন চলে আসে, এই তো বেশ কতগুলো, তা মতাদর্শের পার্থক্যের জিনিস চলে আসে। এই তো এই 5-6টা পয়েন্টের মধ্যে ইতিহাস সীমাবদ্ধ আছে। এগুলো ভালো করে চেঞ্জিং এর প্যাটার্নটা যে বুঝতে পারবে, ইতিহাস তার নখদর্পণে। ওকে, সবসময় সাল মনে রাখার দরকার হয় না, এমন না যে সাল জানো না বলে ইতিহাস তোমার মানে খারাপ, সাল দিতে হয় না সবসময়। তোমার পার্সপেক্টিভটা বোঝানোর চেষ্টা করো, সেটা ক্ল্যারিফাই করতে পারলেই তুমি অ্যান্সারটা তোমার ভালো হবে। ওকে, নেক্সট আজকের লাস্ট প্রশ্ন, হু প্রপোজ দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট? চোখ বন্ধ করে এম.কে. গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। ঠিক আছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট, পঞ্চায়েত রাজ সিস্টেম, সেন্ট্রাল মানে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, সমস্ত কিছু মহাত্মা গান্ধীর সাথে রিলেটেড। ওকে, তো যাই হোক, আজকে একটা কোয়েশ্চেন সম্পর্কে আমাদের একটু কনফিউশন থেকে গেল, সেটা হচ্ছে অ্যাকুয়ার নলেজ। এটা আমি আনসারটা পিন করে দেব, বা আমি কি করব, আমি অ্যাকুইজিশন এবং লার্নিং এটার একটা আলাদা, আমি কালকে এটা সম্পর্কে আগে আমি আলোচনা করে দেব, তারপর এই কোশ্চেনটা সেখানে ভালো করে উইথ কনসেপ্ট সেখানে আমি বোঝাবো, তারপর আমরা নেক্সট যে কোনো জিনিস আলোচনা করব। ওকে, বা আমি কালকে অ্যাকুইজিশন আর লার্নিং সম্পর্কে একটু ডিটেল আলোচনা করে দেবো। ঠিক আছে, আর এই ভিডিওর যে কমেন্টে সেখানে আমি এটার কারেক্ট অ্যান্সারটা পিন করে দেবো। ওকে, কখনো কনফিউশন ক্রিয়েট তৈরি হয়ে যায়, কিছু করার নেই। ঠিক আছে, সো থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।